তার লাশের ড্রয়ারটা টেনে বের করলেন। তার ভিতরে 2 হাত পুরে দিয়ে সেই কলিজা সহ পাত্রটা বের করলেন। তারপর খুব যত্ন সহকারে কস কস করে কলিজাটা চিবিয়ে খেলেন। যখন জ্ঞান ফিরল, নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করল। ততক্ষণে সকাল হয়ে গেছে। সবার উৎসুক চেহারার মাঝে আর একটি চেহারা দেখতে পেল। দেখেই ভয়ে ওর হাত পা জমে গেল। শুনছো ভুতুড়ে কাহিনীর নতুন একটি এপিসোড। রোজকার মতো গল্প উচ্চারণে আমি সঞ্জয়। ভুতুড়ে কাহিনীতে আজ আপনারা শুনবেন কলিজা খেকোসার। শুরু হচ্ছে কলিজা খেকোসার। ছোটবেলা থেকেই আর্থিক অসচ্ছলতায় বড় হয়েছে টুম্পা। ওর বাবার অ্যাক্সিডেন্টের পর থেকে অভাব যেন আষ্টে পৃষ্ঠে ঘিরে রেখেছে ওদের। মা এলাকার চেয়ারম্যানকে ধরে একটা সরকারি অফিসে আয়ার কাজ পায়। মার আয়ে অনেক কষ্টে কোনো রকমই সংসার চলে। ওতে আর বাবার চিকিৎসা খুব ভালোভাবে হয়ে ওঠে না। কোনো ভাই নেই, 3 বোন ওরা। টাকার অভাবে 2 বোনের লেখাপড়া তেমন আর এগোয় না। অল্প বয়সেই তাদের বিয়ে দিয়ে দায় মুক্ত হন মা। বড় ও মেজো জামাই টুকটাক সংসারে অবদান রাখায় এখন সংসারটা সচ্ছল হলেও আগের মতো তেমন অভাব নেই। তাই টুম্পার লেখাপড়ায় কোনো রকমভাবে চলছিল। এসএসসি এর ফর্ম ফিল আপের সময় স্কুলে আবেদন করতে হয়েছিল, কারণ অত টাকা জোগাড় করা ওদের পক্ষে সম্ভব ছিল না। এসএসসিতে খুব ভালো ফলাফল হয় শহরের সব থেকে ভালো কলেজে চান্স পেয়ে যায় টুম্পা। কিন্তু সেই কলেজের খরচ বহন করা ওর পরিবারের পক্ষে অসম্ভব ছিল। তাই ওর মা ওকে লেখাপড়া ছেড়ে দিতে বলে। কিন্তু ওর একটাই কথা, মা আমি ডাক্তার হব, ডাক্তার হয়ে আমি বাবার চিকিৎসা করব। ওর মা নীরবে শুধু আঁচলেই চোখ মোছেন। কলেজে বিনা বেতনে পড়ার আবেদন করে। ছাত্রী ভালো হয়, ওর আবেদন মঞ্জুর হয়। দিনে কলেজ শেষে 3-4টা স্টুডেন্ট পড়িয়ে বই খাতা কলম ও আনুষঙ্গিক প্রয়োজনীয় নিজেই পূরণ করে। এভাবে অনেক কষ্টে বেশ সাফল্যের সাথেই এইচএসসিতে উত্তীর্ণ হয়। দিনরাত পরিশ্রম করে মেডিকেলে চান্স পেয়ে যায় টুম্পা। এলাকার চেয়ারম্যান আর্থিকভাবে বেশ সহায়তা করে টুম্পার মেডিকেলে ভর্তির ব্যাপারে। ও যখন হোস্টেলে উঠল তখন ওর রুমমেট দুজনের সাথে তেমন মিশতো না বা মিশতে পারত না। সবসময় নিজেকে গুটিয়েই রাখত। কারণ ছিল রুমমেট দুজন বেশ অবস্থা সম্পন্ন। একজনের নাম ছিল তমা আর একজনের নাম দিয়া। কিছুদিন যেতে না যেতেই ওদের সাথে বেশ সহজ হয়ে ওঠে। একদিন দিয়া বলল, আজ সন্ধ্যায় নিলয় স্যারের প্র্যাকটিক্যাল ক্লাস আছে মর্গে, জানিস তো? তমা বলল, জানি, কিন্তু একটা বিষয় বুঝি না, মর্গের মতো ভয়ঙ্কর জায়গায় কেন সন্ধ্যায় প্র্যাকটিক্যাল ক্লাস হয়, দিনে কেন হয় না? এবার টুম্পা হেসে বলল,
এত ভীতু কেন রে তুই? ওখানে কি তুই একা থাকবি? ওখানে আমাদের ব্যাচের সবাই থাকবে। দিয়া মাঝখানে ফোড়ন কেটে বলে, জানিস আজ জোর একটা খবর পাইলাম। কি কি সমস্যা রে? দুজনেই জানতে চাইল। আজ এক বড় আপুর কাছে শুনলাম নিলয় স্যার নাকি দেখতে হেভি হ্যান্ডসাম। যে কোনো মেয়ে তার চোখের দিকে তাকালেই নাকি টাসকি খায়, প্রেমে পড়ে যায়। তো আমার যোগ করলো, আর একটা অদ্ভুত কথা শুনেছিস? নিলয় স্যার নাকি শুধু রাতেই মর্গে প্র্যাকটিক্যাল করান, দিনে কখনোই ক্লাস নেন না। অনেকে নাকি দিনে তার কেবিনে নক করে দেখতে চেয়েছিল যে তিনি কি করেন বা কেন ক্লাস নেন না, কিন্তু আজ পর্যন্ত কেউ জানতে পারেনি। হসপিটাল কর্তৃপক্ষও নাকি বলেছে যে তার মতো দক্ষ প্র্যাকটিক্যাল ক্লাস আর কেউই নিতে পারে না। আর তাই তার দিনে ক্লাস নেওয়ার শর্তে ক্লাস না নেওয়ার শর্ত হসপিটাল কর্তৃপক্ষ মেনে নিয়েছেন। টুম্পা ও দিয়া অবাক হয়ে শুনল আর ভাবল, আরে তাই তো, নিলয় স্যারকে কখনোই ওরা কোনো ক্লাস নিতে দেখেনি। দিয়া বলে উঠল, আরে বাদ দে ওসব ফালতু কথা, আমি খুবই এক্সাইটেড স্যারকে দেখার জন্য। দিয়ার কথা শুনে টুম্পা ও তমা দুজনে উচ্চ স্বরে হেসে উঠল। সন্ধ্যায় যখন ওরা মর্গে পৌঁছালো তখন দেখতে পেল ওদের ব্যাচের ছেলেমেয়েরা গোল হয়ে দাঁড়িয়ে আছে, আর ওদের মাঝখানে প্রায় 6 ফিট উচ্চতার একজন সুপুরুষ দাঁড়িয়ে, যার গায়ের রং ফ্যাকাশে সাদা আর চোখ দুটি গাঢ় নীল। অপূর্বই লাগছে সাদার মাঝে নীল চোখের সংমিশ্রণটা। ওরা দরজার বাইরে দাঁড়িয়েই অনুমতি চাইতেই, স্যার ওদের দিকে চাইতেই কেন জানি টুম্পার গা ঝাড়া দিয়ে উঠল। মনে হলো কোনো নিষ্প্রাণ মানুষের চোখ দেখতে পাচ্ছে। গাঢ় নীল থমকে গেছে ও দুটি চোখে। নিলয় স্যার ইশারায় অনুমতি দেয় তমা আর দিয়া ঢুকে গেল, কিন্তু টুম্পা কোনো এক অজানা ভয়ে পা বাড়াতে পারছে না। মনে হচ্ছে ওর পায়ের ওজন যেন 10 মণ বেড়ে গেছে। তমা ফিরে এসে ওর হাত ধরে ভিতরে নিয়ে গেল। সবাই খুব মনোযোগ দিয়ে দেখছে নিলয় স্যার একটা লাশ খুব যত্নের সাথে কাটছে, কিন্তু টুম্পা কেন জানি লাশ কাটায় মনোযোগ দিতে পারছে না। ওর সম্পূর্ণ মনোযোগটা যেন ওই নীল দুটি চোখের মধ্যে সীমাবদ্ধ। কি করে একজন মানুষের চোখ এতটা নির্জীব হতে পারে? দেখলেই মনে হয় থমকে যাওয়া নীলের পিছনে এক বিশাল অন্ধকার গহ্বর রয়েছে, যার কোনো তলদেশ নেই, শুধুই অসীম। হুট করে নিলয় স্যার টুম্পার দিকে তাকিয়ে একটি রহস্যময় হাসি দিলেন। টুম্পা আর তাকিয়েই থাকতে পারল না, ওর সারা দেহ ভয়ে কাঁপতে লাগলো। চোখ নামাতেই একটা জিনিস দেখতে পেয়ে কেমন খটকা লাগলো। লাশ কাটা শেষ এবং সেলাইও ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে, কিন্তু নিলয় স্যারের বাঁ সাইডে যে ছোট্ট একটি টেবিল আছে তার ঠিক উপরেই একটি পরিষ্কার পাত্রে কলিজাটা পড়ে আছে। দেখে মনে হচ্ছে খুব যত্ন রাখা হয়েছে কলিজাটা।
কেউ ওদিকে তাকাচ্ছে না। কিন্তু কলিজাটার উপর টুম্পার চোখ আটকে গেল। সবাই চলে যাচ্ছে, তুমি যাবে না? একটা ভরাট কণ্ঠস্বরে টুম্পার সম্বিত ফিরে এলো। ও আর এক মুহূর্ত না দাঁড়িয়ে মর্গ থেকে ছুটে বেরিয়ে এলো। ওর জীবনে ভয় নামে কোনো অধ্যায় ছিল না। অনেক সাহসী ছিল টুম্পা, কিন্তু আজ কি হলো? এমন কেন লাগলো যে একটা মৃত মানুষের সামনে দাঁড়িয়ে ছিল আজ? রুমে এসে তমা আর দিয়াকে কলিজাটার কথা বলতেই ওরা হেসে কড়াকড়ি খেল আর বলল, হয়তো ওটা ঢোকাতেই ভুলে গেছে। আর তুই ওইটা নিয়ে কেন এত ভয় পাচ্ছিস? টুম্পা আর কথা বাড়ায় না। এরপর নিলয় স্যারের 3টি প্র্যাকটিক্যাল ক্লাস পার হলো, কিন্তু টুম্পা একটা ক্লাসেও মন দিতে পারল না। শুধুই ভয় পেত আর লক্ষ্য করত প্রতিবার ওই কলিজাটা সযত্নে তুলে রাখে। 4র্থ দিন ওদের মর্গে প্র্যাকটিক্যাল পরীক্ষা ছিল। আজ ওরা কাটবে আর স্যার দেখবে। এক একজন এক এক পার্ট কাটছে আর স্যার ভুল ত্রুটি দেখিয়ে দিচ্ছেন। কিন্তু একবারও টুম্পাকে কিছুতেই কাটতে দিলেন না, যেন ওর উপস্থিতি স্যারের নজরেই আসেননি। মনে মনে খানিকটা খুশি হয়েছিলেন, কারণ ওকে কাটতে দিলে ও কিছুই পারত না। সেদিন সবাই চলে গেলে টুম্পা চুপিসারে মর্গের জানালার এসে দাঁড়ালেন। কৌতূহল ওকে এতটাই পেয়ে বসেছিল যে ভয় তার কাছে হার মেনেছিল। কিছুটা দ্বিধা নিয়ে উঁকি দিল, আর যা দেখল তাতে ওর চোখ ভয়ে বিস্ফোরিত হয়ে গেল। দেখলো স্যার লাশের ড্রয়ারটা টেনে বের করলেন। তার ভেতরে 2 হাত পুরে দিয়ে সেই কলিজা সহ পাত্রটা বের করলেন। তারপর খুব যত্ন সহকারে কস কস করে কলিজাটা চিবিয়ে খেলেন। তারপর একটা আত্ম তৃপ্তির ঢেকুর তুলে ঠোঁটের রক্ত মুছতে মুছতে একটা বাঁকা হাসি দিয়ে জানালার বাইরে দাঁড়িয়ে থাকা টুম্পার দিকে তাকালেন। তার তাকানো দেখেই টুম্পা আর সহ্য করতে পারল না। সঙ্গে সঙ্গেই লুটিয়ে পড়ল মেঝেতে। যখন জ্ঞান ফিরল, নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করল। ততক্ষণে সকাল হয়ে গেছে। সবার উৎসুক চেহারার মাঝে আর একটি চেহারা দেখতে পেল। দেখেই ভয়ে ওর হাত পা জমে গেল। এই প্রথম নিলয় স্যারকে দিনের বেলায় দেখলো, তবে ওর কেন জানি মনে হচ্ছে ও ছাড়া আর কেউ দেখতে পাচ্ছে না। আর তাকাতে পারল না ভয়। চোখ বন্ধ করে শুনতে পেল সেই ভরাট কণ্ঠ, যেন ওর কানের মধ্যে ঢুকেই কথা বলছে। আমি জানি টুম্পা, সে প্রথম দিন থেকেই তুমি আমাকে চিনতে পেরেছিলে। আমিও অবাক হয়েছিলাম, এত বছরে কেউ আমাকে চেনেনি, শুধু তুমি চিনলে। আর কেউ আমার চোখের ভাষা পড়তে পারেনি, শুধু তুমি পেরেছিলে। আমি জানতাম তুমি জানালার বাইরে দাঁড়িয়ে, তবু আমি আমার আসল রূপ তোমাকে দেখিয়েছিলাম, কারণ তোমাকে লুকানো সম্ভবই ছিল না। তোমার মধ্যে হয়তো বিধাতাই এমন দৃষ্টি দিয়েছেন যা সাধারণ কোনো মানুষের মধ্যে নেই। তাই তো সবার চোখ ফাঁকি দিতে পারলেও কলিজাটা তোমার চোখে ঠিকই ধরা পড়েছিল। আমি ইচ্ছে করলেই তোমাকে সরিয়ে দিতে পারতাম, কিন্তু তোমার জীবনের লক্ষ্যটা আমার এখানে থাকার থেকেও অনেক বড়।
আমি অন্য জায়গা খুঁজে নেব। তুমি ভালো থেকো আর মনোযোগ দিয়ে পরবর্তী প্র্যাকটিক্যাল ক্লাসগুলি করো, কারণ আমি জানি তুমি একটা ক্লাসেও মনোযোগী ছিলে না। জীবনে অনেক বড় হও আর যা কিছু দেখেছ ভুলে যাও। টুম্পা চোখ খুলতেই আর স্যারকে দেখতে পেল না। ওই দিনের পর থেকে আর নিলয় স্যারকে কেউ খুঁজে পায়নি। তবে সপ্তাহখানেক পর হসপিটাল কর্তৃপক্ষ একটা মাফিনামা পেল, যাতে লেখা ছিল, আমি নিলয় কোনো একটা কারণে না জানিয়ে যেতে বাধ্য হয়েছি। আশা করি কর্তৃপক্ষ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমার পদে অন্য কাউকে নিয়োগ করবেন। ভালো থাকবেন। এ পর্যন্তই আমাদের আজকের ঘটনা। আমাদের আজকের ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। আর তোমাদের কাছে যদি এরকম কোনো ঘটনা থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে ইমেল করতে পারো। আমাদের ইমেল ঠিকানা bhuturekahinisend@gmail.com, যেটা রয়েছে আমাদের ডিসক্রিপশন বক্সে। ভালো থাকো, সুস্থ থাকো।